জানা গেল সমন্বয়ক রাফির স্ত্রীর আসল পরিচয়। হাসিনা কেন চোরের মতো পালালেন জানালেন ডক্টর কামাল। বিএনপিকে আবারও মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বললেন তারেক রহমান। বিএনপি এবং খালেদা জিয়াকে নিয়ে মামুনুল হকের বক্তব্য ভাইরাল। যেভাবে র্যাবের জালে আটক হলেন আরশা প্রধান আতাউল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। জানা গেল সমন্বয়ক রাফির স্ত্রীর আসল পরিচয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন। সোমবার 17 মার্চ সন্ধ্যা 7টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করে বিয়ের খবর নিশ্চিত করেন রাফি। রাফি তার পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ, নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য। তবে তিনি কোথায় বিয়ে করেছেন তা উল্লেখ করেননি পোস্টে। অপর আরেকটি পোস্টে জান্নাতুল ফেরদৌস নামে একটি ফেসবুক আইডিকে যুক্ত করে রিলেশনশিপ স্ট্যাটাসও দেন তিনি। এদিকে রাফির ওই পোস্টের পরই তিনি বরগুনায় বিয়ে করেছেন উল্লেখ করে নানা শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করতে শুরু করেন। এছাড়াও রাফির পোস্ট করা জান্নাতুল ফেরদৌস নামে ওই ফেসবুক আইডিতে দেখা যায় দুজনের একটি ছবি পোস্ট করে জান্নাতুল ফেরদৌস লিখেছেন আলহামদুলিল্লাহ। জানা যায় জান্নাতুল ফেরদৌস বরগুনা সদর উপজেলা 6 নম্বর বুড়িরচর ইউনিয়নের চরগাছিয়া গাবতলা নামক এলাকার বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। তার মা পূর্ব চরগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবাও একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। জান্নাতুল ফেরদৌস এবং রাফির বোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় একটি কোচিংয়ে একত্রে পড়াশোনা করতেন। সেখান থেকে পরিচয় সূত্রে উভয় পরিবারের সম্মতিতে রাফি এবং জান্নাতুল ফেরদৌসের বিয়ে সম্পন্ন হয়েছে। জান্নাতুল ফেরদৌসের বাবা জাকির হোসেন সাংবাদিকদের বলেন, আমার মেয়ের সঙ্গে রাফির বিয়ে সম্পন্ন হয়েছে। গত মাসের 8 তারিখ রাফির বাবার সঙ্গে বসে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। পরে আজ সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাফির বোনের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। তবে পরবর্তীতে আনুষ্ঠানিকতার তারিখ বা কোনো দিন এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। হাসিনা কেন চোরের মতো পালালেন জানালেন ডক্টর কামাল। প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্বাধীনতার পর ছিলেন দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, ছিলেন সংবিধানের অন্যতম প্রণেতা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং দলটির সভাপতি করার পেছনে ডক্টর কামাল হোসেনই ছিলেন মূল উদ্যোক্তা। কিন্তু শেখ হাসিনা 91 সালে নির্বাচনে পরাজিত হওয়ার পর সবার আগে তাকেই আওয়ামী লীগ ছেড়ে যেতে বাধ্য করেন। শুধু ডক্টর কামাল হোসেন একা নন, আওয়ামী লীগের অনেক প্রবীণ নবীন নেতাকেও শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে করুণ পরিণতি মেনে নিতে হয়েছে। এ প্রসঙ্গে ডক্টর কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের এই পরিণতির জন্য এককভাবে শেখ হাসিনাই দায়ী। তিনি ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করেছেন, অবমূল্যায়ন করতেন, অপমান অপদস্থ করতেন, দলে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামী লীগে শেখ হাসিনার কথাই ছিল শেষ কথা, তার কথাই ছিল আইন। কামাল হোসেন বলেন, হাসিনা নিজেকে রাজা ভাবতেন আর দেশের মানুষকে ভাবতেন প্রজা। ভিন্ন মত একেবারেই সহ্য করতে পারতেন না শেখ হাসিনা, আর এ কারণেই তাকে এভাবে চোরের মতো পালাতে হয়েছে বললেন কামাল হোসেন। শুধু ডক্টর কামাল হোসেন একা নন, আওয়ামী লীগের অনেক প্রবীণ নবীন নেতাকেও শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে করুণ পরিণতি মেনে নিতে হয়েছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতি নিয়ে কথা বলায় আব্দুল লতিফ সিদ্দিকীকে 2024 সালের 24 অক্টোবর আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এর আগে একইভাবে 1999 সালে আওয়ামী লীগ ছেড়ে যেতে বাধ্য করা হয় তার ছোট ভাই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীকেও। আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে দল থেকে ছিটকে পড়েন, মন্ত্রিত্ব হারান। আর আব্দুল কাদের সিদ্দিকী ছিলেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির 1 নম্বর সদস্য। তাকে বাদ দিয়ে শেখ হাসিনা তার আপন ফুফাতো ভাই আব্দুল হাসানাত আব্দুল্লাহকেও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির 1 নম্বর সদস্য করেন। বিএনপিকে আবারও মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বললেন তারেক রহমান। 1/11 মতো বিএনপিকে আবারও মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি মহল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 1/11 সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, সেভাবেই তারা তাদের মদতপুষ্ট মিডিয়া দ্বারা ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট তৈরি
চেষ্টা করছে। তারেক রহমান আরও বলেন, আগামীতে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনে যেখানে দেশের বেশিরভাগ মানুষ বিএনপিকে সমর্থন করছেন তত বেশি মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। সোমবার সকালেও বাংলাদেশের কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখলাম। দেখার পরে কেন্দ্রীয় অফিসে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যখন খবর নিলাম তারা আমাকে জানালো ঘটনা ঘটেছে একরকম, পত্রিকায় উপস্থাপন করা হয়েছে আরেক রকম। অনলাইন অ্যাক্টিভিস্টদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যখন থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্রের ঘাড়ে স্বৈরাচার চেপে বসেছিল তখন থেকে আপনারা সংগঠিত হয়ে জনগণ ও বিরোধী দলীয় নেতাকর্মীদের কথা তুলে ধরেছেন, যুদ্ধ করেছেন, যার কারণে আপনাদেরকে বিভিন্ন অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। যে পরিস্থিতি মোকাবেলা করে আপনারা এসেছেন তার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বললেন তারেক রহমান। তারেক রহমান বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের সংস্কার বলতে অথবা মানুষের অথবা দেশের জন্য ভালো কিছু সেটা স্বাস্থ্য খাত বলুন, শিক্ষা খাত, কৃষি খাত, খাদ্য উৎপাদন, বেকার, কর্মসংস্থান, বিদেশে কর্মসংস্থান, স্থানীয় সরকার শক্তিশালীকরণ বলুন, আমরা যেভাবে যেটি বলি না কেন প্রত্যেকটি ফ্যাক্ট অ্যান্ড ফিগার ডাটা দিয়ে প্রমাণ করে দেয়া যাবে। বিএনপি যতবার জনগণের সমর্থনে দেশ পরিচালনার সুযোগ পেয়েছে ততবারই সবচাইতে বেশি অবদান রাখতে সক্ষম হয়েছে বলেন তারেক রহমান। তিনি বলেন, হতে পারে আরও কিছু করার হয়তো আমাদের ছিল, আমরা করতে পারিনি, সেটি আমাদের সীমাবদ্ধতা। এই মুহূর্ত পর্যন্ত যে সেক্টরগুলো উন্নতি হলে জনগণের ভাগ্যের উন্নতি হয়, দেশের ভাগ্যের পরিবর্তন হয়, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া বলে এরকম প্রত্যেকটি কাজ সবচাইতে বেশি করেছে বিএনপি। বিএনপি এবং খালেদা জিয়াকে নিয়ে মামুনুল হকের বক্তব্য ভাইরাল। মাওলানা মামুনুল হক বলেছেন, অনেকেই বিএনপি এবং আওয়ামী লীগকে একই পাল্লায় পরিমাপ করেন। আমি মনে করি এটা অনেক বড় অবিচার। আওয়ামী লীগ কোনো ইসলামী সংগঠন নয়, বিএনপিও কোনো ইসলামী সংগঠন নয়, তবে এই দুইটি সংগঠনের মধ্যে অনেক ঐতিহাসিক পার্থক্য রয়েছে। বেগম খালেদা জিয়া আমাদেরকে বলতেন, আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করি না, তবে আমাদের অবস্থান খুব স্পষ্ট। আপনারা যারা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করেন আপনারা সামনে এগিয়ে গেলে আমাদের পক্ষ থেকে কোনো বাধা পাবেন না। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামিক শক্তি পরস্পরকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হবে। ধর্মীয় বিষয়ে আমরা এক্সপার্টিস আছি। রাষ্ট্র পরিচালনায় ধর্ম এবং ধর্মীয় ব্যাপারে জনাব তারেক রহমানের যে কোনো প্রয়োজনে আমরা সমর্থন ও সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন মামুনুল হক। মামুনুল হক আরও বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে আপনারা একটা আদর্শের রাজনীতি করেন, আমরা আরেকটা আদর্শের রাজনীতি করি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পরকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয় তাহলে বাংলাদেশ বিপন্ন হবে বলে মন্তব্য করেন মামুনুল হক। এছাড়া তিনি আরও বলেন, বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই স্বাধীনতার শত্রু, বাংলাদেশের শত্রু বলে মন্তব্য করেন মামুনুল হক। যেভাবে র্যাবের জালে আটক হলো আরশা প্রধান আতাউল্লাহ। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির আরশা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সহ মোট 10 জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এদের মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আরশার 5 সদস্য সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে র্যাব 11। জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, সিদ্ধিরগঞ্জ থেকে আরশার 5 সদস্য সহ মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে আরশা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি রয়েছেন। এদিকে গ্রেপ্তার 6 জনকে 2 মামলায় গ্রেপ্তার দেখিয়ে 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় আগে নাশকতামূলক অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করার জন্য গোপন বৈঠক করে আসছিল। র্যাব ও পুলিশ গোপন সংবাদ পায় যে আসামিরা নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার জন্য সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসন এলাকার একটি বহুতল ভবনে গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব পুলিশ যৌথ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। রিমান্ডে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত 16 মার্চ মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরশা প্রধান সহ 10 জনকে গ্রেফতার করা হয়। পরে আজ তাদের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়। আদালত পুলিশ জানায়, আরশা প্রধান সহ 6 জনকে অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অপরাধে 2 মামলায় হাজির করা হলে 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকি 3 নারী সদস্য ও 1 শিশুকে একই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।